কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন আজকে সোমবার 15 জুলাই 2024। আজকে প্রথম আলো। তো দেখেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থায় ভাবমূর্তি নষ্ট হয় না বলে জানিয়েছেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। চীন সফরের প্রাপ্তি নেই এটা বলা হচ্ছে হ্যাঁ করার জন্য। আদালত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কোর্টে নিয়ে কিছু করার নেই জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, আমরা কঠোর হয়েছি বলে দুর্নীতিবাজেরা ধরা পড়েছে, এই ব্যবস্থা অব্যাহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারের ইমেজ নষ্ট হবে না, এটা আমি বিশ্বাস করি না। এবং প্রাইম মিনিস্টার বলেছে তার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক এবং তিনি তাকে ধরেছেন। দাবি পূরণ হয়নি, কর্মবিরতি চলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে ইস্যুগুলো দেখেন, যখন পেনশন স্কিমটা আসছিল তখন কিন্তু ওনারা চুপচাপ ছিলেন, তারা বুঝতেছিল কিন্তু যে এটার ইস্যুটা কি। এখন যখন এর নিচের কাঁধে আসছে তখন হচ্ছে ওনারা আন্দোলনে যাচ্ছে। অথচ এটা কিন্তু আগে থেকে কিন্তু লেখালেখি হচ্ছিল পেনশন স্কিম নিয়ে, তখন কিন্তু ওনারা কোটা মাথা ঘামায় না। এটা হচ্ছে একটা ইস্যু। যাই হোক, তো আমাদের শিক্ষকরা তো রাজনীতি করে সরকারের সাথে, সেক্ষেত্রে হচ্ছে অনেকে আছে, আশা করি তারা সর্ট আউট করে ফেলতে পারবে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা আন্দোলন নিয়ে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। দেখেন, রাত 12:30টায় হচ্ছে আন্দোলন হচ্ছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, এইটা একটা ইস্যু। দেখেন, গণতান্ত্রিক দেশে আন্দোলন হবে, বিক্ষোভ হবে, সবই হবে, এবং এইটা আপনি ধরে নিয়েই হচ্ছে আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন। কিন্তু আপনি হচ্ছেন যদি বেসিক যে ইস্যুগুলো, যেমন ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন, এটা করতেছেন, এটা সুন্দর না। এটা কিন্তু একটা বেসিক রাইটের মতো হয়ে যাচ্ছে, আপনি আন্দোলন দমাইতে পারবেন না। এবং ওরা কিন্তু এখন পর্যন্ত খারাপ কোনো কাজ করতেছে না, লাইক ভাঙচুর, অগ্নিসংযোগ। তাহলে তো পুলিশ মামলাই করতো, পুলিশ কিন্তু এখন পর্যন্ত একটা মামলা করছে অলরেডি, ঠিক আছে? তার মানে কালকে রাতে মামলা হয় না মানে তারা কিছু করে নাই। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে কেন? 24 ঘন্টা সময় বেঁধে দেওয়াকে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় ট্রাম্পকে গুলি করা হয়েছে, আপনারা দেখেছেন। এটা কিন্তু মানে বিশাল বড় একটা ইস্যু হয়ে গেছে এখন। ইউএসএ পলিটিক্স পুরোটা চেঞ্জ করে ফেলছে গতকাল এই ট্রাম্পের উপরে যে হামলাটা হয়েছে সেটা। ওনার ব্লিডিং হচ্ছিল কান দিয়ে, এবং হচ্ছে তাও বলতেছিল ফাইট ফাইট। এটা মোটামুটি উনি তো এমনিতে জিততো, এবার মোটামুটি ধরে নেওয়া যায় যে জিতেই গেছে আর কি। যাই হোক, আমাদের হচ্ছে আপনার বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্যের হচ্ছে ব্যাচ চলতেছে। এছাড়া আগামী সপ্তাহে, এই চলতি সপ্তাহে আশা করি ইংলিশ গ্রামারের উপর হচ্ছে একটা ফ্রি ক্লাস থাকবে। এছাড়া জিকে ভাবে অন্যান্যগুলো শুরু হচ্ছে খুব শীঘ্রই, আপনারা চাইলে অ্যাড হয়ে যান। লিঙ্কগুলো দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশানে। কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, লিভ টু আপিল করবে দুই পক্ষ। দেখেন, সরকারি চাকরিতে সরকারি নিয়োগের ক্ষেত্রে 9 থেকে 13তম গ্রেড কোটা বাতিল সংক্রান্ত 18 সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। এই পরিপত্রে একটু ইস্যু ছিল, যেমন হচ্ছে আপনি জাস্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গ্রেডে হচ্ছে বা 13 গ্রেড পর্যন্ত, 12 গ্রেড পর্যন্ত, বা কত গ্রেড পর্যন্ত, যেমন 13 গ্রেড পর্যন্ত হচ্ছে যেই বাতিল করছে এখানে কোটা থাকবে না, পরেগুলো কোটা থাকবে, এটা তো একটা দ্বিচারিতা হয়ে গেছে। এই জন্যই ঝামেলাটা হয়েছে। তবে আপনার কোটা কর্তৃক থাকবে, যেমন হচ্ছে জেলা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা, জাতিগোষ্ঠীর জন্য কোটা, অন্যান্য কোটা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা জাতির গর্ব উল্লেখ করে পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে 75 সালের 15 আগস্টে 96 সালের 21 বছর বীর মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতিরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে নাগরিক তাদের মধ্যে পিছিয়ে পড়ার অংশে পরিণত করেছে। দেখেন, এটা কিন্তু মূলত হাইকোর্টের না, এটা মূলত হচ্ছে সরকারের ডিসিশন, যে কারা পিছিয়ে আছে, কেন পিছিয়ে আছে, কতটুকু পিছিয়ে আছে, কতটুকু দিবে। যে হাইকোর্টের দিয়েছে, তার মানে আমি ঠিক শিওর না, মানে সংবিধান অনুযায়ী দেখা যাচ্ছে এটা হচ্ছে সরকারের এখতিয়ার, তারা কি কত পার্সেন্ট কাকে রাখবে। এবং এটা কিন্তু হাইকোর্টও কয়েকদিন আগে বলছে যে সরকার চাইলে বাড়িয়ে দেওয়া কমাইতে পারবে, আবার এখানে আবার নির্দেশ করে দিছে। আমি ঠিক বুঝলাম না এখানে ইস্যুটা কী হয়েছে। যাই হোক, এখন দেখা যাক এখানে কি হয়, সামনে হয়তো আর লেখালেখি হবে, আমরা ক্লিয়ার হতে পারবো। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সহযোগিতার জোর দেওয়া হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে উপকূল থেকে উপকূলের যোগাযোগের উপর গুরুত্ব দিয়েছেন। দেখেন, থাইল্যান্ডের সাথে বাংলাদেশের যে উপকূল থেকে উপকূলের যে একটা যোগাযোগ, এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। যেমন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, বিশেষ করে হচ্ছে আপনার ট্যুরিজম সেক্টর হচ্ছে বুস্ট হয়ে যাবে, এবং ওদেরকে কক্সবাজারে জমি দেওয়ার চিন্তা ভাবনা করতেছে।
এবং এটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটা সুযোগ আর কি, থাইল্যান্ডের সাথে ব্যবসা করা। দেখেন শেখ হাসিনা বলেছেন যেহেতু সমুদ্র সীমা প্রতিষ্ঠিত হয়েছে, এখন আমাদের জন্য প্রচুর সুযোগ রয়েছে থাইল্যান্ড বিনিয়োগকারীরা এখানে তাদের দক্ষতা কাজে লাগানোর জন্য যে কোনো স্থানীয় বিনিয়োগকারীর সাথে যৌথ উদ্যোগ নিতে পারে। এটা কিন্তু অসাধারণ একটা কাজ হবে যদি করা যায় আর কি। সো এটা নিয়ে আমাদের কাজ করা উচিত। আইসিটি খাতে রপ্তানি আইনে ভিন্ন তথ্য, এই তথ্য নিয়ে হচ্ছে ইপিবি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর সব ঘেসের কাঁচা লেগে গেছে। দেখেন সরকার বলছে এই খাতে রপ্তানি আয় $2 বিলিয়ন, তবে ব্যবসায়ীরা বলছে সর্বোচ্চ $1.5 বিলিয়ন। এখন দেখেন 2023 সালে বাংলাদেশ থেকে আপনার আইসিটি পণ্য রপ্তানি পণ্যের 10%। সরকার বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে আপনার মূলত হচ্ছে জুনায়েদ আহমেদ পলক, উনি হচ্ছেন আইসিটি খাতে 2 বিলিয়নের কথা বলছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক হার্ডওয়্যার ও ফ্রিল্যান্সিং খাতে তথ্যের ভিত্তিতে হিসাব দেওয়া হয়েছে। তবে খাত সংশ্লিষ্টরা বলতে থাকেন এটি নাকি $1 বিলিয়ন বেশি হবে। এখন মূলত হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের তথ্য মতো দেখেন 23-24 অর্থবছর জুলাই থেকে এপ্রিল পর্যন্ত টেলিযোগাযোগ, কম্পিউটার এবং তথ্য সেবা অর্থাৎ আইসিটি সেবা রপ্তানি মাত্র $500 বিলিয়ন কথা বলতেছে, যা আগের বছরের তুলনায় কম। এবং ইপিবিও বলতেছে $500 বিলিয়ন কম। মানে বাংলাদেশ ব্যাংক এবং ইপিবি বলতেছে কম, কিন্তু জুনায়েদ আহমেদ পলক বলতেছে $2 বিলিয়ন। যাই হোক, এখন এটা নিয়ে হয়তো আবার ডিসকাশন হবে বা লেখালেখি হবে। দেখেন ঢাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় রোববার 4G নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, ওই ইন্টারনেট ইউজ করা যায় না। শিক্ষার্থীদের অভিযোগ মধ্যরাতে তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না, অনেক মুঠোফোনে সরাসরি কলও দিতে পারছেন না। অপারেটরদের সাথে যোগাযোগ করে প্রথম আলো তারা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে 4G নেটওয়ার্ক বন্ধ করে নির্দেশনা তারা পেয়েছেন, মানে অফিসিয়ালভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার জন্য। ছাত্রলীগের 3 নেতা পদত্যাগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 3 নেতা পদত্যাগ করেছেন। ফেসবুক পোস্ট দিয়ে তারা জানান এটা। পদত্যাগ করা নেতারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণসংযোগ ও উন্নয়ন সম্পাদক মাসুম শাহরিয়ার, ঠিক আছে। এরপরে হচ্ছে রাতুল আহমেদ এবং হচ্ছে আশিকুর রহমান জিম। যে বক্তৃতার সময় যে গুলিটা করা হয়েছে ট্রাম্পকে, এটা তো গতকালকে সবাই জেনে গেছেন অলরেডি। যে গুলি করছে সে হচ্ছে ক্রুক্স, ও যদিও রিপাবলিকান, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ও আবার বাইডেনের জন্য আপনার ডোনেটও করছে। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে, তদন্ত হচ্ছে এফবিআই, দেখা যাক তদন্ত কী আসে। এখন শিক্ষকরা আসলে কী চেয়েছেন এটা আমাদের পরীক্ষায় আসবে না, তবে একটু দেখি আমরা, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যে শিক্ষকরা শুধু ট্রেড ইউনিয়নের মতো নিজেদের সুযোগ সুবিধার কথা বলেছেন, কিন্তু প্রত্যয় সহ অন্যান্য স্কিমগুলোতে অধিকত যৌক্তিক কার্যকর করার কোনো সুপারিশ তারা করা নাই যে এটা ছাড়া আপনারা এটা করলে আমরা রাজি আছে, এরকম কিছু দেয় নাই তারা। কেউ বলেছেন শিক্ষকরা তারা বেশিরভাগই যখন আওয়ামীপন্থী তখন শুরু হওয়া জটিল হবে না, মানে সবাই একটা ধারণা ক্রিয়েট হইতেই পারে, ঠিক না। যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানিয়েছিলেন ভুল বুঝাবুঝি মিটেছে, শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম আগামী বছর চালু করা হবে। শিক্ষকরা নিশ্চয়ই আগামী বছর থেকে পেনশন স্কিম চালু করার জন্য আন্দোলন করে না, তাহলে আন্দোলন করছে কেন এবং তারা কী চাচ্ছে? দেখেন বর্তমানে একজন অধ্যাপক অবসরে গেলে গ্র্যাচুইটি বাবদ একজন টিচার এককালীন 80 লাখ টাকার বেশি পান। নতুন স্কিমে এটা নাই। আবার বেতন থেকে টাকা না কেটে অধ্যাপকরা মাসিক 45,000 টাকা পান। নতুন স্কিমে সেটা দাঁড়াবে 1,24,000 টাকা। এখন আপনার মনে হচ্ছে 1,24,000 টাকা অনেক টাকা, কিন্তু 30 বছর পরে 1,00,000 লাখ টাকার মান আপনি যদি অবমূল্যায়ন ধরেন, ইনফ্লেশন সহ কাউন্ট করেন, তখন সেটা 6% করে গড়ে কাউন্ট করলে সেই মানের দাঁড়াবে হচ্ছে 41,000 টাকার সমান। অর্থাৎ যদি আপনার মনে হচ্ছে প্রায় 1,25,000 টাকা দিচ্ছে, কিন্তু সেটা বর্তমানে 21,000 টাকার সমান। নতুন স্কিমে মাসিক পেনশন দিয়ে জীবন চালানো কতটা অসম্ভব প্রায় হবে। দেখেন এটা লিখছে হচ্ছে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, অথচ যখন ওনাদের জীবন চলতেছে না, যখন ওনাদেরকে অ্যাড করছে, এখন ওনাদের অ্যাড না করলে আবার ওনারা আবার এটার পক্ষে কথা বলতো, তখন আবার মানুষের জীবন চলায় ফেলতো। এই যে এক ধরনের নিজেদের সবসময় নিজের প্যান্ট বাঁচিয়েছে, তো এখন হচ্ছে দেখা যাচ্ছে আরেকজন একটা খেয়াল করে না, এখন নিজেরটাও চলে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন দেখা যাক ওনারা কথাবার্তা বলতেছেন কি হয় আর কি। স্বীকৃতির চিঠি পেলেন সেই যুদ্ধ শিশু, সেটা হচ্ছে যুদ্ধ শিশু মেরিনা খাতুনকে ওই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে জাতীয় স্বীকৃতির চিঠি পেয়েছেন সিরাজগঞ্জের তারাস উপজেলার বীরাঙ্গনা মুক্তিযুদ্ধ প্রয়াত 5 বেগমের সন্তান মেরিনা খাতুন। ওকে, জামালপুরে বন্যা পানিতে গোসলে নেমে একসঙ্গে 4 জনের মৃত্যু, এটা শুনে খুবই খারাপ লাগছে। মানে দেখেন কতগুলো মানুষ মারা যাচ্ছে।
বাংলাদেশের 3,000 কর্মী নিয়ে ইউরোপের 4টি দেশ পররাষ্ট্রমন্ত্রী, এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো একটা ইনফরমেশন। কারণ আমাদের কিন্তু ইউরোপে খুবই কম যায়, ঠিক না, আমাদের মধ্যপ্রাচ্যে বেশি যায়। কিন্তু ইতালি, জার্মানি, গ্রিস, রোমানিয়ার মতো দেশগুলোতে হচ্ছে 3,000 কর্মী নিয়ে জানাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এইটা নিয়ে হচ্ছে আমাদের আরও কাজ করা উচিত। শাস্তে গাড়ি চালক মালেকের দুর্নীতির বিচার শেষ পর্যায়ে। 8ম শ্রেণীর পাশ করার পর 1982 সালে হচ্ছে গাড়ি চালক হিসেবে তিনি যোগ দেন। তারপরে হচ্ছে দেখেন যে বাংলাদেশের প্রত্যাশা চীন পূরণ করতে পারে নাই, এটা নিয়ে হচ্ছে আরেকটা ভিডিওই করবো ইন্টারন্যাশনালের জন্য, তাও দেখে রাখতে পারেন। যে মূলত চীন থেকে উনি বলতে আছে কিছু পায় নাই রাইটার, এবং হচ্ছে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন তেমন কিছু পায় নাই বলতে আছেন, আর প্রাইম মিনিস্টার বলছে হচ্ছে উনি পেয়েছেন। এখন পররাষ্ট্রমন্ত্রী তার ব্রিফিংয়ে বলেছেন যে রোহিঙ্গা আবাসন প্রয়োজনে চীন আরাকান আর্মির সাথে কথা বলবে বলে জানিয়েছে। এটা হইলে তো অনেক ভালো, এটাই বলতে আছে, এটা অনেক বড় অর্জন হবে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ চীনেরও এখানে একটা বেনিফিশিয়ারি সিচুয়েশন আছে। দেখেন চিনি বলেছেন চীন সফরে ভারতের কোনো আপত্তি নেই, এই অনাপত্তি জ্ঞাপনের প্রক্রিয়া ভারত অবশ্যই নিশ্চিত হতে পেরেছে চীনের সঙ্গে বাংলাদেশের এমন কিছু করবে না যাতে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়। উনি বলেছেন যে ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে আসে তখন ভারতে অর্থায়নের প্রস্তাব করেন, তখনই বোঝা যাচ্ছিল বিষয়টা ঝুলে গেল। ভারত থেকে ফিরে চীন সফরে যাওয়ার প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী মোটামুটি স্পষ্ট করে বলে দেন প্রকল্পে ভারতই জড়িত হবে, চীন নয়। এরূপ সিদ্ধান্তে চীন খুব একটা খুশি হয় নাই। মূলত উনি বলতে যাচ্ছে ভারতকে হচ্ছে আমরা মোটামুটি অনেক কিছুই দিয়েছি, কিন্তু চীনকে দেওয়ার মতো আমার কিছু নাই। যেমন ভারতকে আমরা রেল করিডোর দিয়ে এসেছি বিনিময়ে দৃশ্যমান কিছু না পেয়েই, কিন্তু চীন থেকে আমরা পেতে যাচ্ছি কিছু না দিয়ে, উল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, এটা নিয়ে ডিটেলস আরও কথাবার্তা হবে। একটি গুলি একটি জাতিকে ঐক্যের তলেও আনতে পারে, লাগবে না এটা আমাদের এখানে পরীক্ষা আসার মতো কিছু নাই। তারপর হচ্ছে দেখি রপ্তানি পুরস্কার পেলে 70টা প্রতিষ্ঠান, লাগবে না। পেনশনের অর্থ বিনিয়োগ হবে মিউচুয়াল ফান্ড, বিল এবং বন্ডে। দেখেন পেনশনের টাকা তো এত টাকা তো রাখা হবে না, এত বিনিয়োগই করা লাগবে। দেখেন জাতীয় পেনশন স্কিমে চালু হওয়ার পর থেকে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে আসছে পেনশন কর্তৃপক্ষ, সেটা নিয়ে একটা আইন বানানো হয়েছে। এখানে হচ্ছে বলা হয়েছে যে আপনার শেয়ার, ভালো মানের বন্ড, ট্রেজারি বিল, সুকুক, অবকাঠামো উন্নয়ন, এগুলোতে হচ্ছে ইনভেস্ট করবে আর কি। এবং হচ্ছে ইনভেস্ট করার জন্য একটা 8 সদস্যের একটা কমিটি থাকবে। তহবিলে কোনো অর্থ প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই দেশের বাইরে বিনিয়োগ করা যাবে না এবং কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা লাগবে। মুদ্রানীতি তৈরিতে কতটা স্বচ্ছ বাংলাদেশ ব্যাংক, এই কথাটা উঠে আসছে এই জন্য কারণ হচ্ছে মুদ্রানীতি কাজ করতেছে না, ইনফ্লেশন কমাইতে পারতেছে না। বাংলাদেশ ব্যাংক যেটা করতেছে ইনফ্লেশন হাইড করার জন্য সাংবাদিকটা আটকায় ফেলতেছে, এটাকে সমস্যা আর কি, ঠিক আছে। দেখেন ভারতে কি হয়, যে ভারতে হচ্ছে যদি মুদ্রাস্ফীতি কমানোর আপনার মুদ্রাস্ফীতি যদি হার লক্ষ্য অনুযায়ী অর্জিত না হয় কী করতে হবে তাও বলা আছে আইনে। পরপর 3 প্রান্তিকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরকারকে লিখিতভাবে জানাবে এবং সেই প্রতিবেদনের মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের নতুন পরিকল্পনা কতদিনের মধ্যে লক্ষ্য পূরণ হবে সেটা জানাবে। তেমনি হচ্ছে আপনার ব্যাঙ্ক অফ ইংল্যান্ড গভর্নর এবং অর্থমন্ত্রীর মধ্যে চিঠি বিনিময় হবে, সেই চিঠি আবার প্রকাশ করা লাগবে। ব্যর্থ হলে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে দেশটির প্রেসিডেন্ট ও দেশের মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি লিখতে হবে। কানাডায় তো সেম ইস্যু, তুরস্ক যত খামখেয়ালি চলুক না কেন তুরস্কেও সেম ইস্যু। তাহলে সব দেশে হচ্ছে জবাবদিহি করতে হবে, কিন্তু বাংলাদেশের সমস্যা নাই, বাংলাদেশে মোটামুটি 12 মাস ধরে হচ্ছে ইনফ্লেশন কমাইতেই পারতেছে না। এবং শ্রীলঙ্কা কয়েকদিনের মধ্যে শ্রীলঙ্কা 2%-এর নিচে নিয়ে আসছে ইনফ্লেশন, শ্রীলঙ্কার মতো একটা ভঙ্গুর দেশ। এখানে বাংলাদেশ ব্যাংক হচ্ছে আরও স্ট্রংলি স্মার্টলি কাজ করা উচিত আর কি, এবং স্বচ্ছভাবে কাজ করা উচিত, এটা বলার ট্রাই করছে এখানে। আচ্ছা, এটা লিখেছে কে? এটা লিখেছে হচ্ছে আপনার শওকত হোসেন। ওকে, দেখেন বদলে যাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের গতিপথ, এটা গুলি না হইলেও বদলাইতো, এখন তো আরও বদলাবে। কারাগারে আটক থেকে আবার গ্রেপ্তার হচ্ছে ইমরান খান এবং বুশরা, এই পাকিস্তান একটা জিনিস। ওকে, এখানে তেমন কিছু নাই। শেষ পাতে দেখি আমরা গ্যাস সরবরাহ এই সপ্তাহে বাড়ছে না। দেখেন এলএনজি থেকে যে গ্যাস সরবরাহ ভাসমান টার্মিনাল আছে একটাতে হচ্ছে রিমালের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল, বন্ধ আছে 1.5 মাসের বেশি সময় ধরে। সিঙ্গাপুর থেকে মেরামত করে দেশে আসতে চালু করার আগে আবার দুর্ঘটনায় পড়েছে সামিট টার্মিনাল, মানে কি একটা অবস্থা, এটা সারতেছেই না। দেখেন ভয়ে সাক্ষী দিতে চান না 24% সাক্ষী, ফৌজদারি মামলা এখানে হচ্ছে একটা সংখ্যা দিচ্ছে আপনার। বিচার ব্যবস্থাতে অনাস্থা প্রকাশ করতেছে 79%, রাষ্ট্র সাক্ষীদের সুরক্ষা দেন বা মনে করেন 51%, যাতায়াতের দৈনিক খরচ পায় না 97.7%, সাক্ষ্য হতে ইচ্ছুক নয় 43%। এটা হচ্ছে পুলিশ দপ্তরের গবেষণা পারে, কিন্তু পুলিশের গবেষণা প্রতিষ্ঠান, ঠিক আছে, প্রথম আলোর না। এবার পেঁয়াজের দাম 77% বেশি, চিন্তা করেন ইনফ্লেশন 9.7%, কিন্তু পেঁয়াজের দাম 77% বেশি। তাহলে অ্যাকচুয়াল ইনফ্লেশনটা নিয়ে আসলে ডিসকাশন করা হচ্ছে, আসলে ইনফ্লেশন কত। এ হচ্ছে আজকের প্রথম আলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।